আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাদিক ফরহাদের নেতৃত্বে যাত্রা শুরু করল ডাকসু। বিজয়কে জুলাই শহীদদের প্রতি উৎসর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন 5 শিক্ষার্থী প্রতিনিধি। কমানো হচ্ছে যাবজ্জীবন সাজার মেয়াদ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমানা নির্ধারণের আন্দোলন বন্ধ না করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর, পাবনা ও বাগেরহাট। হরতাল অবরোধে রাজধানীর সঙ্গে বিভিন্ন জেলার যোগাযোগ বন্ধ। ট্রেন থেকে নামিয়ে দেয়া হলো যাত্রীদের। চাকরির পিছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হয়ে বিশ্বজয়ের আহ্বান প্রধান উপদেষ্টার। রাজধানীতে পিকেএসএফ এর ভবন উদ্বোধন। এবারে বিস্তারিত। যাত্রা শুরু হলো 38তম ডাকসুর। প্রথম সভা করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সাদিক ফরহাদের নেতৃত্বাধীন নবনির্বাচিত প্রতিনিধিরা। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। 5 জন ছাত্র প্রতিনিধিকে নিযুক্ত করা হয় ঢাবির সিনেট সদস্য হিসেবে। বৈঠক শেষে ডাকসুর এই বিজয়কে জুলাই শহীদদের উৎসর্গ করেন ভিপি সাদিক কায়েম। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। দীর্ঘ 5 বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যক্রম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডাকসুর সভাপতি ও ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে নবগঠিত ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে সবার সিদ্ধান্ত তুলে ধরেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে 5 ছাত্র প্রতিনিধির নাম ঘোষণা করেন তিনি। আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম করেছি। ভিপি, জিএস, এজিএস ছাড়াও সিনেটের সদস্য নির্বাচিত হলেন সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কি কি কাজ হতে পারে, কোন উইকে কি কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়বো ইনশাআল্লাহ। এ সময় ডাকসু বিজয়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে বলে জানান ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় করি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ভিপি বলেন, নেতা নয়, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই কাজ করবেন তারা। আমাদের যারা সহযোগিতারা আছে তাদের ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ ছাত্র সংগঠনকে বিজয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিইএভ এর নতুন কমিটির পরিচিতি সভায় তিনি আরও বলেন, 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী শিক্ষকদের ভিসির পদে বসানো হয়েছে। তারাই এখন একটি ছাত্র সংগঠনের পক্ষে কাজ করছে। রাষ্ট্র ও একটি মহল মিলে বিএনপিকে ঘায়েল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী। জামাতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। ইসলাম প্রচারের নামে মওদুদি তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা মানুষ গ্রহণ করবে না। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের। আপনি জালিয়াতি না বললেও একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়, ঠিক একই কাজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী, ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন। আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন, বিভিন্ন এলাকায় এলাকায় আওয়ামী লীগারদেরকে জামাতের সদস্য করা হচ্ছে, তার প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর থেকে কমাচ্ছে সরকার।
মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ বছর এবং ছেলেদের সাজার মেয়াদ বেশি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সীমানা নির্ধারণ ইস্যুতে দেশের বিভিন্ন স্থানের সড়ক অবরোধ দমাতে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সারা দেশে ৬৮টি কারাগারে এখন বন্দী প্রায় ৮০,০০০। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ৬,৭০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬,৩৫০, নারী ৩৫০ জন। দেশের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজা মানে ৩০ বছর সশ্রম কারাদণ্ড। এমন আসামিদের মধ্যে অনেকেই বয়োবৃদ্ধ হওয়ার কারণে তাদের চিকিৎসায় খরচ বাড়ছে বলে জানায় জেল কর্তৃপক্ষ। এ অবস্থায় যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে অনেক আসামিকে খালাস দেওয়ার উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারা যারা আছে বন্দী আছে আক্রান্ত এবং তাদের এবার ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তা আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্ম তাদের ৩০ বছর ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকসু ও জাকসু নির্বাচনে ভালো কাজ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনেও এ ধারা অব্যাহত রাখতে প্রস্তুতি চলছে। সীমানা নির্ধারণ নিয়ে বিভিন্ন স্থানে যারা সড়ক অবরোধ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এবারের পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব এবং এটার জন্য পবিত্রতা রক্ষা হয়, এই জন্য আমরা সব ব্যবস্থা করব। পুরস্কার ঘোষণার পর পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের সংখ্যা বাড়ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তপ্ত ফরিদপুর, পাবনা ও বাগেরহাট। এসব সংসদীয় আসনের সীমানা আগের মতো পুনর্বহালের দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। মহাসড়ক অবরোধ, রেলপথ বন্ধ, এমনকি জেলা প্রশাসক কার্যালয়ও ঘেরাও করেছেন বিক্ষুব্ধরা। ফরিদপুরে ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের। এসব কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে সড়ক, মহাসড়ক ও রেলপথে চলাচলকারী ও জেলা প্রশাসনে আসা সেবা প্রত্যাশীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদি ইউনিয়নকে বাদ দিয়ে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর থেকে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। এর জেরেই রোববার সকালে তৃতীয় দফায় ভাঙ্গা উপজেলার ১৫টি স্থানে রাস্তায় টায়ার চালিয়ে গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে মহাসড়ক আটকে দেয় বিক্ষোভকারীরা। অবরোধের কারণে সকাল থেকেই এসব রুট দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কপথের পাশাপাশি রেলপথও অবরোধ করেন বিক্ষোভকারীরা। ট্রেন থামিয়ে নামিয়ে দেয়া হয় যাত্রীদের, এতে চরম দুর্ভোগে পড়েন তারা। এদিকে পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা পর্যন্ত। হরতাল চলাকালীন সময়ে উপজেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কগুলোতেও যান চলাচল বন্ধ। সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তবে পাবনা থেকে ছেড়ে যাওয়া ঢাকা রুটের বাস বনপাড়া হয়ে ঢাকায় চলাচল করছে। অন্যদিকে বাগেরহাটে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। একইভাবে জেলা সদর সহ ৯টি উপজেলাতেও নির্বাচনী অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি সকল অফিসের সামনে অবস্থান করছে কমিটির নেতাকর্মীরা। এতে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জাহিদুল আলম, এটিএন বাংলা।
চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁয়ে পিকেএসএফ এর ভবন ২ উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে সব ধরনের সহায়তা দিতে এনজিওগুলোর প্রতি তাগিদ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। কার্যক্রম সম্প্রসারণ, গবেষণা, প্রশিক্ষণ সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর দ্বিতীয় ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় এরশাদের শাসনামলে পিকেএসএফ এর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন তিনি। বিশ্বব্যাংক পেছনে লেগে রইল, যেটা যেটা একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্বব্যাংক। তখন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট, তিনি আমাকে তলব করলেন, বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা। টাকার পরিমাণও খুব কম, 24 কোটি টাকা। এই 24 কোটি টাকার জন্য এত কথা হইতেছে। প্রফেসর ইউনূস বলেন, দারিদ্র্য বিমোচনে সবার অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশের আজকের এই অবস্থান। বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র্য নিরসনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না। একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা, সেটার যথেষ্ট কাজ হয়েছে, বিভিন্ন সবাই মিলে কাজ করেছে। কাজে ওই যে স্টেজে এসছি, এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসছে। এটা পারা যাবে, টাকারও অভাব হওয়ার কথা না। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হবার অনুপ্রেরণা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব এখন হাতের মুঠোয়, উদ্যোক্তা হয়ে বিশ্বকে জয় করতে হবে। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। উদ্যোক্তা তৈরিতে এনজিওগুলোকে নতুন নতুন কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তাদের বিচার করতে কোনো বাধা নেই। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জুলাই হত্যাযজ্ঞের মামলায় সশস্ত্র বাহিনীর সদস্যের বিচার আলাদা ট্রাইব্যুনালে করার প্রসঙ্গ উত্থাপন করলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ব্যাখ্যায় কথা জানান। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আসলে ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। আগামীকাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় গ্রেফতার থাকা ৮ আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়। একই আদালতে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার ৩০ আসামির মধ্যে গ্রেফতার থাকা ৬ আসামির উপস্থিতিতে বেলা 12:15টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিকে রাজধানী চানখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় গ্রেফতার থাকা ৪ আসামির উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বেলা ১২টার দিকে শুরু হয়েছে এই সাক্ষ্য গ্রহণ। গত বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে ১৩ জন সাক্ষ্য দেন। আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। সেই কারণে বিভিন্ন বাহিনী, বাংলাদেশের রাষ্ট্রীয় যত বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ, যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। সেটা কোনো আভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশে প্রচলিত যে সমস্ত ফৌজদারি আদালত আছে সেখানেও এটা করা সম্ভব নয়। এই আইনটা খুবই সুস্পষ্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এটেন বাংলা জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এসব কথা বলেন তিনি। এ সময় অনুষ্ঠানটির সঞ্চালক ও এটেন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডাকসু জাকসু নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জাতীয় নির্বাচন দেরি হলে ফ্যাসিবাদের উত্থান হওয়ার আশঙ্কা রয়েছে।
মিজান শাহজাহানের রিপোর্ট। ডাকসু জাকসু নির্বাচনের সাম্প্রতিক রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে আমরা চলমান যে রাজনৈতিক ইস্যু সেগুলোর কথা বলবো আমাদের সাথে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডাকসু জাকসুর প্রভাব 5 মাস পর হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে পড়বে কিনা তা নিয়ে বলার সময় আসেনি। তবে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এবং তা হবে উৎসব মুখর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইলেকশন তো করে পলিটিক্যাল পার্টিগুলো। আমরা গত 13 মাসে পলিটিক্যাল পার্টিদের যথেষ্ট ম্যাচুরিটি আমরা দেখেছি। তারা আমরা দৃঢ় বিশ্বাস, তারা দেখেন প্রত্যেক একটা ইস্যু আছে তারা কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করছে এবং আমরা মনে করি যে এই যে 2-1 দিনের মধ্যে যে সনদের বিষয়ে একটা কনক্লুসিভ একটা কিছু একটা হবে। তিনি বলেন, সরকার ভারত সহ সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কে বিশ্বাসী। ভারত আর বাংলাদেশ তো পাশাপাশি থাকবে সারা জীবন। তো ফলে আমরা চাই যে তার সাথে আমার একটা ভালো পার্মানেন্ট সম্পর্ক তৈরি হোক। আমরা চাই আমাদের যারা পাশের নেইবার আছে সবার সাথে ভালো সম্পর্ক করতে। আওয়ামী লীগ আমলের নিষ্ঠুরতার প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, লক্ষ্মীপুরে জামায়াত নেতা ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যাসহ দেশে নির্বিচারে গুম খুনের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করে দৈত্য দানবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। আমাদেরকে ভয়ের পরিবেশে রাখতো বলে ওরা একটা দৈত্য দানব হয়ে গেছিল, আমরা ভয় পেতাম। ডাক্তার ফয়েজ আহমেদ এটা মানে পুরো লক্ষ্মীপুরের উনি হচ্ছেন জুয়েল, সবাই তাকে শ্রদ্ধা করত। ওনাকে এসে রাত্রে কি জন্য দোতলা 3 তলায় ছাদে নিয়ে গেছে, নিয়ে ওইখানে গুলি করছে, করে ওই গুলিতে মেরে ওনাকে ওইখানতে লাশ নিচে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আবার এসে নিচে যখন এসে আবার দেখতেছে যে উনি তখনও বেঁচে আছেন, নড়াচড়া, ওইখানে আবার গুলি করছে। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ থাকা জরুরি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, যারা সরকার গঠন করবেন, জনগণ যাদেরকে ভোট দিবেন, তারা যাতে কোনোভাবে অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে ভুলে না যান, তারা যাতে কোনোভাবে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের কথা ভুলে না যান, তারা যাতে অতি সম্প্রতি ঘটে যাওয়া নেপালের যে ঘটনা সেই ঘটনা ভুলে না যান। দেশে যাতে আর 1-11 মতো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সব রাজনৈতিক দলকে যৌক্তিক ইস্যুতে ছাড় দেওয়ার পরামর্শ হাসান আহমেদ চৌধুরী কিরণের। কোনো ভয় সংস্কৃতি নয়, আমার গণতন্ত্র মনস্ক হয়ে গণতন্ত্র। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের মানুষকে ভালোবেসে, দেশের মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 9টার পর চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদের পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে একজন শিক্ষার্থীকে নির্বাচন কমিশনে 300 টাকা জমা দিতে হচ্ছে, আর হল সংসদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে 200 টাকা। চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন 16 সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামীকাল থেকে। যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে 21 সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর বিকেল 3:30 পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। চাকসুর ভোট গ্রহণ হবে আগামী 12 অক্টোবর। বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার দেয়। পরে 2 দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া 2 দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল, মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তাগণ, নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দলটি 3 দিনের সফর শেষে আগামী 17 সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
ট্যাক্স দেয়াটা বেশ জটিল প্রক্রিয়া। সেটিকে সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্সও অনলাইনে নিতে চায় এনবিআর। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, অনলাইনে ট্যাক্স দিতে পারলে উভয়ই লাভবান হবেন। তবে সেবা দিতে কোনো কার্পণ্য না করতেও অনুরোধ করেন তিনি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চিকিৎসা সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। শনিবার যশোরের চৌগাছার স্বরূপদহ ইউনিয়নে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, এই ধরনের কার্যক্রম সমাজে উদাহরণ সৃষ্টি করবে, যার পথ ধরে আরও অনেকে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে উদ্যোগী হবে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এবং শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছে আদ্দিন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এসব ফ্রি মেডিকেল ক্যাম্পে চোখ, দাঁত, মেডিসিন, গাইনি, শিশুসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে হাজির হয়েছিলেন হাজারো রোগী। সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় সমাজে বিত্তবানদের এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসার তাগিদ দেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। একটা ভালো কাজ যদি একজন করে, তারা একজন ওই ভালো কাজটা ফলো করে, তাই না? এই জন্য আমাদের উদ্দেশ্য যে আমরা সারা বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবো না, বা আমাদের ইউনিয়নটা যদি আমি করি, তাই না, তখন পাশের ইউনিয়নটা চেষ্টা করবো এই কাজটা করার। মাসব্যাপী অনুষ্ঠিত 23টি ক্যাম্পে প্রায় 50,000 রোগী চিকিৎসা সেবা নেন। এর মধ্যে 1000 রোগীর ফ্রি চোখের ছানি অপারেশন এবং 2500 রোগী চশমা পেয়েছেন। যশোর ছাড়াও আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেক রোগী। আমি আইসি করছি না, কত কষ্ট করে আমি এনে আইসিটা জানো না, খুলে দেখাতে পারলাম, ভিজিট লাগলো না। আমার পায়ে ব্যথা, বসিয়া উঠলে বসতে ব্যথা করে ডাক্তার কাছে। আলহামদুলিল্লাহ আমার চাচাকে ট্রিটমেন্ট দিচ্ছে এবং আপনার ওনারা অবশ্যই উঠানোর জন্য আপনার যোগাযোগ করতে বলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে এখানে ডাক্তারও ভালো, চিকিৎসাও ভালো এবং সকলেই সুন্দরভাবে সেবা পেয়ে যাচ্ছে। আগামীতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরো বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে বলে জানান শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। এখানে আমরা একটা ফুল প্যাকেজ ডাক্তার দেখা হচ্ছে, যদি ব্লাড সুগার চেক করার দরকার হয় করা হচ্ছে, ব্লাড প্রেশার চেক করা হচ্ছে, তারপরে তাদেরকে ওষুধপত্র দেওয়া হচ্ছে। অপারেশন লাগলে আমরা সেটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ওনারা যে অপারেশন করতে পারবেন। মেডিকেল ক্যাম্পে এছাড়াও চিকিৎসা সেবা দেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খোকসা কুমারখালীর বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংসদীয় এই আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখতে চান কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা সমিতির সভাপতি শেখ সাদি। বিগত 17 বছর উন্নয়ন বঞ্চিত এই দুই উপজেলার রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সহযোগিতা চান তিনি। ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় শেখ সাদি বলেন, প্রতিহিংসার রাজনীতি কিংবা শুধু ক্ষমতায় যাবার জন্য নয়, দলমত নির্বিশেষে এলাকার মানুষের ভাগ্য বদলাতে কাজ করে যেতে চান তিনি। এ সময় সাংবাদিকরা কুমারখালী ও খোকসার নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সভায় তুলে ধরেন। সভায় বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা নানা বিষয়ে আলোচনা করেন। এবারে খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। দুবাই টি-20 এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গত মে মাসে দুই দেশের মধ্যকার সামরিক সংঘাতের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা। দুই দলই নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে লড়াইয়ে নামবে। ভারতীয় দলে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি, আর পাকিস্তান দলে জায়গা হয়নি অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। ভারতের বিপক্ষে পাকিস্তানের সবশেষ জয় 2022 সালের এশিয়া কাপে। এরপর 2023 সালের এশিয়া কাপে পাকিস্তানকে 228 রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ভারত।
এছাড়া গত বছর টি-20 বিশ্বকাপে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানকে হারায় ভারত। রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সাদিক ফরহাদের নেতৃত্বে যাত্রা শুরু করল ডাকসু। বিজয়কে জুলাই শহীদদের প্রতি উৎসর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন 5 শিক্ষার্থী প্রতিনিধি। কমানো হচ্ছে যাবজ্জীবন সাজার মেয়াদ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমানা নির্ধারণের আন্দোলন বন্ধ না করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর, পাবনা ও বাগেরহাট। হরতাল অবরোধে রাজধানীর সঙ্গে বিভিন্ন জেলার যোগাযোগ বন্ধ। ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো যাত্রীদের। চাকরির পিছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হয়ে বিশ্বজয়ের আহ্বান প্রধান উপদেষ্টার। রাজধানীতে পিকেএসএফ এর ভবন উদ্বোধন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।